তোমরা এটাকেও উপরে নিচে সাজিয়ে লিখো। লিখেছো? দেখি আমাদের বন্ধু মিনা কি লিখেছে। দেখো তো বন্ধুরা, মিনার লেখাটা কি ঠিক হয়েছে? একটু খেয়াল করো। দেখি আমাদের বন্ধু রেজা কি বলছে। রেজা বলছে, আমার মনে হয় 2 এককের ঘরে বসবে, 7-এর নিচে। ও বলছে 2 এককের ঘরে বসবে এবং 7-এর নিচে। কি বন্ধুরা, রেজা কি ঠিক বলেছে? হ্যাঁ, রেজা ঠিকই বলেছে। দেখো বন্ধুরা, এখানে 47। 47 মানে কি? 4 10 7, 47। এই সংখ্যাটিতে একক স্থানীয় অঙ্ক হচ্ছে 7 আর দশক স্থানীয় অঙ্ক হচ্ছে 4, তাই না বন্ধুরা? আর এখানে একক স্থানীয় অঙ্ক কত? 2। কিন্তু এখানে কি দশক স্থানীয় অঙ্ক আছে? নেই, তাই না বন্ধুরা? তাই এখানে 2 হচ্ছে কি একক স্থানীয় অঙ্ক। তাই 2কে একক স্থানেই আমাদেরকে লিখতে হবে, অর্থাৎ 7-এর নিচে লিখতে হবে, তাই না বন্ধুরা? এখন তাহলে আমরা কিভাবে যোগ করব? হ্যাঁ, আমরা ঠিক আগের মতোই কি করব, এভাবে আমরা দাগ টেনে নিব, তাই না? খারাপভাবে দাগ টেনে নিব, কারণ আমাদের একক স্থানের অঙ্কগুলো যাতে একক স্থানে থাকে আর দশক স্থানের অঙ্কগুলো যাতে দশক স্থানে থাকে। এবার আমরা কি করব, একক স্থানের অঙ্কগুলোকে যোগ করে একক স্থানে বসাবো, অঙ্কগুলোকে যোগ করে দশক স্থানে বসাবো। চলো বন্ধুরা, দেখি আমাদের যোগফল কত আসে। দেখো বন্ধুরা, এখানে একক স্থানীয় অঙ্ক আছে 7 আর হচ্ছে 2। 7-এর সাথে 2 যোগ করলে কত হবে? হ্যাঁ বন্ধুরা, 7-এর সাথে 2 যোগ করলে হবে 9, তাই না? আর দেখো এখানে দশক স্থানীয় অঙ্ক কত আছে? শুধুমাত্র 4 আছে। এখানে কিন্তু আর কিছুই নেই, তাই না? কিছু নেই মানে কি? 0। তাহলে 4-এর সাথে 0 যোগ করলে 4। তাহলে কত হলো? 47-এর সাথে 2 যোগ করে হলো আমাদের 49, মানে 4 10 9 49। কি বন্ধুরা, তোমরা কি পেরেছো? আমরা যদি পেরে থাকি তাহলে চলো আমরা আরো কিছু যোগ করব। বন্ধুরা দেখো, তোমাদের জন্য আমি আরো কিছু অঙ্ক দিয়ে। প্রথম অঙ্কটা কি আছে? 9-এর সাথে 20 যোগ। দেখো এখানে একক স্থানীয় অঙ্ক আছে 9 আর এখানে একক স্থানীয় অঙ্ক আছে 0। 9-এর সাথে 0 যোগ করলে কত হবে? 9। 9-এর সাথে 0 যোগ করলে হবে 9। এখানে দেখো দশক স্থানে কোনো অঙ্ক নেই আর এখানে আছে 2, তার মানে 0-র সাথে 2 যোগ করলে কত হবে? হ্যাঁ বন্ধুরা, 2। তাহলে 9 আর 20 যোগ করে আমরা পেলাম 29, মানে 2 10 9 29। চলো বন্ধুরা, এবার আমরা দ্বিতীয় যোগটি দেখি। দ্বিতীয় যোগটিতে কি আছে দেখো, উপরে আছে 3 আর নিচে আছে 6 10 5 65। বন্ধুরা একটু খেয়াল করে দেখো, উপরে একক স্থানে আছে কত? 3, কিন্তু দশক স্থানে কিন্তু কোনো অঙ্ক নেই। এর জন্য আমরা কিন্তু এটাকে এককের ঘরে লিখেছি, তাই না বন্ধুরা? আর দেখো দশক স্থানে কোনো অঙ্ক নেই, তাই আমরা দশক স্থানে কিছুই লিখিনি। পরের সংখ্যাটি দেখো, এখানে একক স্থানীয় অঙ্ক আছে 5 আর দশক স্থানীয় অঙ্ক আছে 6, তাই আমরা একক স্থানীয় অঙ্ক 5কে আমরা 3-এর নিচে লিখেছি। এবার আমরা ঠিক আগের মতোই একক স্থানের অঙ্কগুলোকে যোগ করে একক স্থানে বসাবো আর
দশক স্থানের অঙ্কগুলোকে যোগ করে দশক স্থানে বসাবো। চলো তাহলে আমরা কাজটা করি। দেখো বন্ধুরা, একক স্থানে অঙ্ক আছে 3 আর 5। 3 আর 5 যোগ করলে কত হবে? হ্যাঁ বন্ধুরা, 3 এবং 5 যোগ করলে হবে 8। তাহলে আমরা এখানে লিখব 8। এবার দেখো দশক স্থানীয় অঙ্ক কত আছে? এখানে আছে 6 আর এখানে কিছুই নেই। কিছু নেই মানে কি? 0। তাহলে 6 এর সাথে 0 যোগ করলে হবে কত? হ্যাঁ বন্ধুরা, 6 এর সাথে 0 যোগ করলে 6ই হবে, তাই না বন্ধুরা? তাহলে আমাদের দশক স্থানীয় অঙ্ক হবে 6। আমাদের যোগফল কত হলো? 6 10 8 68। কি বন্ধুরা, তোমাদের সাথে কি আমারটা মিলেছে? নিশ্চয়ই মিলেছে, তাই না বন্ধুরা? এর পরের যুক্তিতে দেখো, প্রথমে আছে 7 10 70 আর দ্বিতীয় সংখ্যাটি আছে 2 10 20। তাহলে আমরা 70 আর 20 যোগ করলে কত হয় চলো আমরা দেখি। দেখো বন্ধুরা, এখানে একক স্থানীয় অঙ্ক কত আছে? 0, তাই না বন্ধুরা? আবার এখানেও একক স্থানীয় অঙ্ক আছে 0। আবার এখানে দশক স্থানীয় অঙ্ক আছে 7 আর এখানে দশক স্থানীয় অঙ্ক আছে 2। তাই আমরা কি করেছি? যেহেতু একক স্থানীয় অঙ্ক এখানে দুটোই 0, তাই আমরা একক স্থানে দুটোই কি করেছি? আমরা 0 লিখেছি। আর এখানে দশক স্থানীয় অঙ্ক আছে 7, এখানে আছে 2, তাই আমরা 7 এর নিচে 2 লিখেছি। এবার আমরা কি করব? হ্যাঁ, এবার আমরা ঠিক আগের মতোই একক স্থানের অঙ্কগুলোকে যোগ করে একক স্থানে বসাবো আর দশক স্থানীয় অঙ্কগুলোকে যোগ করে দশক স্থানে বসাবো। চলো তাহলে আমরা এটা করি। দেখো একক স্থানে অঙ্ক আছে 0 0। 0 আর 0 যোগ করলে কি হবে? হ্যাঁ বন্ধুরা, 0ই হবে, তাই না? তাহলে আমাদের এখানে একক স্থানে হবে 0। এবার দেখো এখানে দশক স্থানে আছে 7 আর এখানে দশক স্থানে আছে 2। 7 আর 2 যোগ করলে কত হবে? হ্যাঁ বন্ধুরা, 7 এর সাথে 2 যোগ করলে হবে 9। চলো তাহলে আমরা এখানে দশকের ঘরে লিখি 9। তাহলে কত হলো আমাদের সংখ্যাটি? 9 10 90, তাই না বন্ধুরা? 9 10 90। দেখো বন্ধুরা, 70 আর 20 যোগ করে কত হলো? 90। কি বন্ধুরা, আমার সাথে কি তোমাদের মিলেছে? তাহলে আজকে আমরা কি কি শিখলাম একটু চিন্তা করো। দেখো মিনা এবং রেজা বলছে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা যোগ করতে শিখেছি। হ্যাঁ, আমাদেরকে কি করতে হবে? একক স্থানীয় অঙ্কগুলোকে যোগ করে একক স্থানে বসাতে হবে, আবার দশক স্থানীয় অঙ্কগুলোকে যোগ করে দশক স্থানে বসাতে হবে। এভাবেই আমরা অনেক অনেক যোগ করতে পারবো, তাই না বন্ধুরা? তাহলে তোমাদের বাড়ির কাজ কি থাকবে জানো? তোমাদের গণিত বইয়ের 19 পৃষ্ঠার 1 নঙে বেশ কিছু যোগ অঙ্ক আছে, তোমরা সবগুলো খাতায় করবে, ঠিক আছে বন্ধুরা? আর স্কুল খুললে অবশ্যই শিক্ষককে দেখাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে বাড়িতেই অবস্থান করো। আর কিছুক্ষণ পর পর অবশ্যই সাবান দিয়ে হাত ধোবে। ধন্যবাদ। পাঠ নেব।
তো গত পাঠে তোমরা কিন্তু জেনেছো বায়ু সম্পর্কে কিছু। বায়ু মানে কি? বায়ু মানে বাতাস, তাই না বন্ধুরা? বাতাস কি আমরা চোখে দেখতে পারি? না, দেখতে পারি না, কিন্তু অনুভব করতে পারি, তাই না? যেমন মনে করো যখন খুব ঝড় হয়, গাছপালা ডালপালা সব নড়াচড়া করে, তখন আমরা বুঝতে পারি বাতাস আছে। আবার যখন ধরো তোমার খুব গরম লাগছে, ফ্যান দিয়েছো, পাখা দিয়ে বাতাস করছো, তখন আমরা বায়ু অনুভব করতে পারি। তাছাড়া তোমরা কিন্তু গত পাঠে আমি দেখেছি তোমরা কিন্তু কি করেছো, একটা পলিথিনের ব্যাগে বায়ু ভর্তি করে সুতো দিয়ে মুখ বেঁধে চাপ দিয়ে ছোড়াছুড়ি করে কিন্তু দেখেছো। এর থেকে তোমরা কি বুঝতে পেরেছো? যে বায়ু তোমাদের উপলব্ধি করতে পেরেছো যে বাতাস আছে, বায়ু আছে। তাহলে নিশ্চয়ই তোমাদের মনে এখন প্রশ্ন আসছে, এই বায়ু কি কি উপাদান দিয়ে তৈরি, তাই না? এই প্রশ্ন তোমাদের মনে আসছে না বন্ধুরা? ঠিক আসছে। বায়ু অনেক রকম গ্যাস দিয়ে তৈরি, হ্যাঁ, এবং সেই গ্যাসগুলো এক একটা কাজে ব্যবহৃত হয়। আজকে আমি তোমাদেরকে একটা পরীক্ষা করে দেখাবো। তোমরা কিন্তু খুব মনোযোগ দিয়ে পরীক্ষাটি দেখবে, কারণ এই পরীক্ষাটার শেষে কিন্তু আমি তোমাদের এখান থেকে ছোট ছোট অনেক প্রশ্ন জিজ্ঞেস করব। তাহলে চলো আমরা পরীক্ষাটি দেখে আসি। খুব মনোযোগ দিয়ে দেখবে, কারণ পরীক্ষাটি শেষে আমি কিন্তু তোমাদের সাথে আলোচনা করে জেনে নিব যেখানে আমরা কি কি দেখতে পেয়েছি। ঠিক আছে বন্ধুরা, চলো আমরা পরীক্ষাটি দেখে আসি। এই পরীক্ষাটি করার জন্য আমাদের লাগবে দুটো জার। জার দুটো স্বচ্ছ কাচের হতে হবে, যাতে ভালো করে পরীক্ষাটি পর্যবেক্ষণ করা যায়। আমাদের আর লাগবে একটা ম্যাচ বাক্স, মোমবাতি, আর লাগবে আগরবাতি। তাহলে চলো পরীক্ষাটি করে দেখি। এটা কজার আর এটি খজার। এখন আমরা জার দুটোর ঢাকনা খুলে জার দুটোর মধ্যে দুটো মোমবাতি রাখবো। এখন সাবধানতার সাথে মোম দুটি জ্বালিয়ে দেব। দেখো দুটো জারের মোমবাতি খুব সুন্দর করে জ্বলছে। এখন আমরা ক জারের ঢাকনা বন্ধ করে দেব। দেখো তো এবার কি হচ্ছে। দেখো ক জারের মোমবাতিটি কি হচ্ছে, দেখো আস্তে আস্তে নিভে গেল। এবার দুটো জ্বলন্ত আগরবাতি জার দুটোর মুখের কাছাকাছি ধরি। এবার খুব ভালো করে লক্ষ্য করো তো কি হচ্ছে। দেখতে পাচ্ছ কি? দেখো কজারের আগরবাতির ধোঁয়া সোজা উপরে উঠে যাচ্ছে, আর খজারের মোমবাতিটি এখনো খুব সুন্দর করে জ্বলছে, আর আগরবাতির ধোঁয়া খজারের ভেতরেও প্রবেশ করছে। শিক্ষার্থী বন্ধুরা, দেখেছো তো পরীক্ষাটি? একটু চিন্তা করে বলো তো, প্রথমে যে আমি মোমবাতিগুলো জ্বালিয়েছিলাম দুটো জারে, কি পরিবর্তন হয়েছিল? একটু চিন্তা করো। হ্যাঁ, ঠিক বলেছো, কজারের মোমবাতিটি কিন্তু নিভে গিয়েছিল। কেন নিভে গিয়েছিল? হ্যাঁ, ঠিক বলেছো, কারণ আমি কজারের ঢাকনাটা কিন্তু বন্ধ করে দিয়েছিলাম। খজারের মোমবাতিটি কিন্তু শেষ পর্যন্ত জ্বলছিল, তাই না? তাহলে একটু চিন্তা করো তো, কেন কজারের মোমবাতিটি নিভে গেল আর খজারের মোমবাতিটি কেন জ্বলছিল? চিন্তা করে কিছু পেলে? হ্যাঁ, ঠিক বলেছো, আমি কিন্তু কজারের ঢাকনাটা বন্ধ করে দিয়েছিলাম। আচ্ছা, বন্ধ করে দেওয়াতে কেন এটা নিভে গেল? নিশ্চয়ই কোনো কারণ তো আছে, তাই না? হ্যাঁ, ঠিক ধরেছো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই পরীক্ষাটা থেকে এতটুকু তো বুঝতে পেরেছি যে বায়ুতে যে উপাদান আছে তার নাম অক্সিজেন, একটি উপাদানের নাম, যেটার সাহায্যে আগুন জ্বলতে সাহায্য করে। যেহেতু খজারে বাতাসটা আসা যাওয়া করছিল, অক্সিজেনটা আসছে যাচ্ছে, সেই কারণে কিন্তু খজারের আলোটা জ্বলেছিল, মোমবাতিটা জ্বলছিল। আর খজারে যেহেতু বাতাস ঢুকতে পারছে না, বায়ুর যে অক্সিজেন যে উপাদান সেটা যেতে পারছে না, সেই কারণেই কিন্তু মোমবাতিটি নিভে গিয়েছিল।
তারপরে কি করেছিলাম, আমরা যে আগরবাতি জ্বালিয়ে কজারের উপর ধরেছিলাম এবং খজারের উপর ধরেছিলাম, কজারের আগরবাতির ধোঁয়া কোন দিকে যাচ্ছিল একটু চিন্তা করো তো। হ্যাঁ, ঠিক বলেছ, কজারের আগরবাতির ধোঁয়া কিন্তু ওপরের দিকে যাচ্ছিল। কেন যাচ্ছিল একটু চিন্তা করে দেখো। ঠিক ধরেছ, কারণ কজারের ঢাকনাটা বন্ধ ছিল, সেখানে বায়ু ঢুকতে পারছিল না, আর বায়ু ঢুকতে না পারার কারণে সেখানে অক্সিজেনও যাচ্ছিল না, তাই কিন্তু কজারের মোমবাতিটিও নিভে গিয়েছিল, আর বায়ু ভেতরে যাচ্ছিল না জন্য আগরবাতির ধোঁয়া কিন্তু ওপরের দিকে চলে যাচ্ছিল। এবং খজারের আগরবাতির ধোঁয়াটা কোন দিকে যাচ্ছিল, খজারের আগরবাতির ধোঁয়া ওপরেও যাচ্ছিল, আবার জারের ভেতরেও কিন্তু ঢুকছিল। কেন ঢুকছিল বন্ধুরা একটু চিন্তা করো তো। হ্যাঁ, ঠিক ধরেছ, ভেতরে বায়ু প্রবেশ করছিল, আর বায়ুর একটি উপাদান অক্সিজেন, সেই অক্সিজেন জারে প্রবেশ করছিল, সেই কারণে কিন্তু খজারের মোমবাতিটা শেষ পর্যন্ত জ্বলছিল। তাহলে বন্ধুরা একটু চিন্তা করো তো, এই পরীক্ষাটা থেকে আমরা কি সিদ্ধান্তে আসতে পারি? হ্যাঁ, ঠিক ধরেছ, এই পরীক্ষাটা থেকে আমরা এইটুকু সিদ্ধান্তে আসতে পারি যে বায়ুর একটি উপাদান হচ্ছে অক্সিজেন, যেটা না হলে কিন্তু আগুন জ্বলবে না, আর অক্সিজেন থাকলে আগুন জ্বলবে। তাহলে আমরা এটুকু বলতে পারি যে বায়ুর উপাদান অক্সিজেন আগুন জ্বালাতে সাহায্য করে। ঠিক আছে বন্ধুরা, তোমরা খাতায় এই কথাটি লিখে নাও যে বায়ুর উপাদান অক্সিজেন আগুন জ্বালাতে সাহায্য করে। বুঝতে পেরেছো বন্ধুরা? এই পরীক্ষাটা কিন্তু তোমরা চাইলে বাড়িতেও করতে পারবে, তবে খুব সাবধান, একা কিন্তু করা যাবে না, বাবা মাকে সাথে নিয়ে কিন্তু এই পরীক্ষাটি করবে। খুব সহজ। আর একটা পরীক্ষাও তোমরা করে দেখতে পারো, একটা মোমবাতি জ্বালিয়ে গ্লাস দিয়ে ঢেকে দেবে, দেখবে কিছুক্ষণ জ্বলে নিভে যাচ্ছে। কেন বলো তো? গ্লাসের ভেতরে যে অক্সিজেনটুকু ছিল সেটু যতক্ষণ থাকবে ততক্ষণ কিন্তু মোমবাতিটি জ্বলবে। তোমরা এই পরীক্ষাটা কিন্তু অনেক সহজ, তোমরা চাইলে কিন্তু বাড়িতে করতে পারো, তবে একা কিন্তু করা যাবে না, বাবা মাকে সাথে নিয়ে কিন্তু এই পরীক্ষাটি করবে। আর যখন স্কুল খুলবে, স্কুলে গিয়ে কিন্তু তোমার বিজ্ঞান শিক্ষকের সহায়তায় এই পরীক্ষাটা কিন্তু তুমি করতে পারবে। তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা, দেখি আমাদের বিজ্ঞান বইয়ে কি আছে। 38-39 পৃষ্ঠাটা চলো সবাই মিলে খুলি, দেখি এখানে কি আছে। শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা বই খুলেছো। দেখো তো, আমাদের 39 পৃষ্ঠায় কিন্তু সার সংক্ষেপ আছে না? চলো তো আমরা এটা একটু পড়ে নিই। নিশ্চয়ই পড়েছো বন্ধুরা। আচ্ছা, এবার বলো তো, এই যে খজার, আমরা যে পরীক্ষাটি দেখেছি, এই যে বইয়ের মধ্যেও আছে, দেখো খজারের বোতলের মুখটি খোলা, তাহলে খজারের মোমবাতিটি কেন জ্বলছিল? হ্যাঁ, ঠিক বলেছো, কারণ খজারের ভেতরে বায়ু ছিল, আর বায়ুতে বায়ুর একটি উপাদান অক্সিজেন আছে, যেটি আগুন জ্বলতে সাহায্য করে। তারপরে এই যে কজারের যে ঢাকনাটা বন্ধ করে দিয়েছিলাম, দেখো তোমাদের এখানে সেটারও ছবি দিয়েছে। তাহলে এখানে কি হয়েছিল? হ্যাঁ, এখানে বায়ু কিন্তু ভেতরে প্রবেশ করতে পারছিল না, তার মানে অক্সিজেনও যাচ্ছিল না। এছাড়াও কিন্তু এখানে আর একটা কি, একটু চিন্তা করে, এই জারের মধ্যে কিন্তু কার্বন ডাই অক্সাইড গ্যাসটা বেড়ে গিয়েছিল। দেখো এই যেখানে বলেছে যে বাতাসে তখন আর একটি গ্যাসের পরিমাণ বেড়ে যায়, সেটি কি নাম? কার্বন ডাই অক্সাইড। এটাও কিন্তু বায়ুর একটি উপাদান। এছাড়া অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড ছাড়া আর কি কি উপাদান আছে বায়ুতে বলো তো দেখি। হ্যাঁ, ঠিক বলেছো, বায়ুতে অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড ছাড়াও নাইট্রোজেন, জলীয় বাষ্প ইত্যাদি আরো অনেক উপাদান রয়েছে। তাহলে আমরা তো এতক্ষণ সারসংক্ষেপটা পড়ে নিয়েছি, তাই না? পরীক্ষাটাও দেখেছি। চলো তো এই শূন্যস্থানটা আমরা পূরণ করতে পারি কিনা একটু দেখি। দেখো, প্রথমে বলেছে কতে বাতাসে বিভিন্ন ধরনের ড্যাশ রয়েছে। তোমরা তো এতক্ষণ এটা পড়েছো। কি রয়েছে বাতাসে বিভিন্ন রকমের?
হ্যাঁ, ঠিক বলেছো, গ্যাস রয়েছে। তোমরা কিন্তু চাইলে এটা তোমাদের খাতায় লিখে নিতে পারো। তাহলে এখানে কি লেখা যাবে? গ্যাস। বাতাসে বিভিন্ন ধরনের গ্যাস রয়েছে। এবার খ দেখো, বায়ুতে থাকা ড্যাশ গ্যাস আগুন জ্বালাতে সাহায্য করে। আমরা কিন্তু জেনেছি বায়ুতে কিন্তু অনেক রকম উপাদান আছে, তাই না বন্ধুরা? কি কি? একটা জেনেছি অক্সিজেন, একটা কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন, জলীয় বাষ্প। এছাড়াও কিন্তু আরো অনেক উপাদান আছে। কিন্তু আগুন জ্বালাতে সাহায্য করেছিল কোনটি? মনে করো তো একটু। হ্যাঁ, ঠিক বলেছো, অক্সিজেন। তাহলে এখানে কি হবে? অক্সিজেন। অক্সিজেন বানানটা কিন্তু ঠিক করে লিখবে। বায়ুতে থাকা অক্সিজেন গ্যাস আগুন জ্বলতে সাহায্য করে। এবার গ নাম্বারটার দিকে দেখো, ড্যাশ কোনো কিছু জ্বলতে সহায়তা করে না। তার মানে কি? আগুন জ্বলতে সাহায্য করছে না, কি করছে? আগুনকে নিভিয়ে দিচ্ছে। এটা কোন উপাদান মনে করো তো দেখি একটু। হ্যাঁ, ঠিক বলেছো, কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড। তাহলে কি হলো? কার্বন ডাই অক্সাইড কোনো কিছু জ্বলতে সহায়তা করে না, সাহায্য করে না। এবার দেখি শেষে, বায়ুতে অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, ড্যাশ ড্যাশ ইত্যাদি থাকে। তাহলে অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইড ছাড়া আরো কিন্তু দুটো উপাদানের নাম আমরা কিন্তু জেনেছি সারসংক্ষেপ থেকে, তাই না বন্ধুরা? একটু মনে করো তো। হ্যাঁ, ঠিক ধরেছো। একটা হচ্ছে কি? নাইট্রোজেন, আর একটা কি? জলীয় বাষ্প। তাহলে আমরা এখানে কি লিখবো? নাইট্রোজেন। আর একটা কি? জলীয় বাষ্প। তাহলে আমরা লিখে ফেলি জলীয় বাষ্প। তাহলে লিখেছো তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা খাতার মধ্যে? ঠিক আছে, তাহলে আজকে আমরা কি পড়লাম একটু চলো। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? আকাশ দেখতে পাচ্ছি, গাছপালা, হ্যাঁ গাছপালাও দেখতে পাচ্ছি। আর কি কি দেখতে পাচ্ছি? গাছপালা, পশু পাখি, আর কি? আকাশ, সূর্য, মেঘ, এই সব কিছু আমরা দেখতে পাচ্ছি, তাই না? আচ্ছা, এখন তোমরা একটু ভালো করে বলো তো, মনে করার চেষ্টা করো তো, আমরা যে এই এত কিছু দেখতে পাচ্ছি, এই সব কিছু নিয়ে আমাদের কি পরিবেশটা, তাই না? আমাদের চারপাশের পরিবেশ, হ্যাঁ আমাদের চারপাশের পরিবেশটা এই সবগুলো উপাদান নিয়েই গঠিত। তাহলে আমরা যদি এখন বলি, আচ্ছা বলো তো পরিবেশ কাকে বলে, তোমরা কি বলবে? আমাদের চারপাশে আমরা যা কিছু দেখতে পাচ্ছি সেই উপাদানগুলো নিয়ে আমাদের পরিবেশ। হ্যাঁ, আচ্ছা চলো আমরা এখন একটি ছবি দেখব। সবাই আমরা ভালো করে লক্ষ্য করি তো, ছবিতে কি কি দেখতে পাচ্ছি? গাছপালা দেখতে পাচ্ছি, তাই না? এই ছবিটি আমরা আগে দেখেছি, হ্যাঁ আমাদের আগের ক্লাসে আমরা দেখেছিলাম, তাই না? আমরা জানি এই ছবিটি। গাছপালা দেখতে পাচ্ছি, তারপরে কি দেখতে পাচ্ছি? নদী দেখতে পাচ্ছি, মাটি দেখতে পাচ্ছি, পাখি দেখতে পাচ্ছি, তারপরে ফুল, হরিণ দেখতে পাচ্ছি, তাই না? পাখি দেখতে পাচ্ছি, এই সব কিছু দেখতে পাচ্ছি, তাই না? হ্যাঁ, এই যে সবকিছু দেখতে পাচ্ছি, একটু ভালো করে মনে করার চেষ্টা করো তো, এই জিনিসগুলো আমরা কি নিজেরাই তৈরি করতে পারি? পারি না, তাই না? এই জিনিসগুলো কে তৈরি করেছেন? আমাদের সৃষ্টিকর্তা, হ্যাঁ আমাদের আল্লাহ, আমাদের ঈশ্বর। তাহলে এই সবগুলো জিনিস কিন্তু কি? প্রাকৃতিক পরিবেশের উপাদান। এই সবগুলো জিনিস প্রাকৃতিক পরিবেশের উপাদান। এই সবগুলো উপাদান মিলে কিন্তু প্রাকৃতিক পরিবেশ গঠিত। আমরা যে ঘরের মধ্যে জিনিসগুলো দেখলাম, সেই জিনিসগুলো কে তৈরি করেছে? সেগুলো কি আমরা তৈরি করতে পারি? পারি তো, তাই না? চেয়ার, টেবিল, টিভি, এগুলো তো মানুষই তৈরি করেছে। তাহলে এই জিনিসগুলো কি বলতো?
এটাও পরিবেশেরই উপাদান, কিন্তু মানুষের তৈরি। হ্যাঁ, এই জিনিসগুলো হচ্ছে মানুষের তৈরি। তাহলে চলো আমরা আজকের পাঠ আমাদের কি সেটি জেনে আসি। দেখো, আজকের পাঠ কি আমাদের বলো তো তাহলে? আমাদের আজকের পাঠ আমাদের পরিবেশ ও সমাজ, অধ্যায় 1। আমরা পড়ব পাঠ 1, প্রাকৃতিক পরিবেশের বৈচিত্র্য। আমরা পরিবেশ সম্পর্কে জানলাম, এবার আমরা কি জানবো বলো তো? পরিবেশের বৈচিত্র্য, প্রাকৃতিক পরিবেশের বৈচিত্র্য, তাই না? হ্যাঁ, পৃষ্ঠা 2-3। আচ্ছা, আমরা ছবিগুলো একটু ভালো করে সবাই লক্ষ্য করি। দেখো তো কি দেখতে পাচ্ছি। এই ছবিটা আমরা ভালো করে লক্ষ্য করি তো। কিসের ছবি এটি? মাটির ছবি। মাটিটি কি হয়েছে? শুষ্ক। হ্যাঁ, শুষ্ক পরিবেশের মাটি। এটি কি ফেটে চৌচির হয়ে গেছে, তাই না? আচ্ছা বলো তো, কখন মাটি ফেটে চৌচির হয়? কোন সময়টা বলতে পারবে তোমরা? গরমকালে। হ্যাঁ, কখন বলো তো, কোন মাসে? ফাল্গুন চৈত্র। এই মাসে কি হয়? প্রচন্ড রোদে মাটি ফেটে চৌচির হয়ে যায়। হ্যাঁ। আচ্ছা, তারপরে ছবিটা লক্ষ্য করো তো, কি দেখতে পাচ্ছি? হ্যাঁ, কিসের ছবি বলো তো? বৃষ্টির ছবি। ছাতা, তাই না? হ্যাঁ, আমরা বৃষ্টি হলে কি ব্যবহার করি? ছাতা ব্যবহার করি। আর দেখো তো কি দেখতে পাচ্ছি? বাইসাইকেল, আবার রিক্সা। হ্যাঁ, তাহলে এই যে ছবিটি, এই ছবিটি কিসের? বৃষ্টি ভেজা পরিবেশ। এটি বৃষ্টি ভেজা পরিবেশ। আচ্ছা, তার নিচে লক্ষ্য করো তো, এই ছবিটি কিসের ছবি? ওরা কি করে আছে বলো তো? চাদর মুড়ে আছে, তাই না? আর মাথায় কি? টুপি। তাহলে কিসের ছবি? কোন সময় বলো তো? শীতের সময়। হ্যাঁ। আর এই যে সাদা সাদা, এটা কি? কুয়াশা, তাই না? তাহলে এই ছবিটি শীতের ছবি। হ্যাঁ। তারপরে দেখো তো, লোকটি কি করছে? পিপাসায় পানি পান করছে, তাই না? হ্যাঁ, প্রচন্ড গরম। প্রচন্ড গরম যখন লাগে তখন আমাদের কি পিপাসা পায়। তাহলে এটি হচ্ছে গরম, প্রচন্ড তাপ, রৌদ্রের প্রচন্ড তাপ। আমরা তাহলে এই ছবিগুলো সবাই দেখলাম। এবার বলো তো কিসের ছবি? কি? বন্যা, তাই না? প্রচন্ড বৃষ্টি হলে কি হয়? তখন বন্যা হয়। হ্যাঁ, এটি হচ্ছে বন্যার ছবি। দেখেছো কি অবস্থা? বৃষ্টি যেমন আমাদের উপকার করে, সেরকম কিন্তু বৃষ্টি আমাদের অনেক ক্ষতিও করে, কিন্তু উপকারটার পরিমাণটা অনেক বেশি, তাই না? তাহলে আমরা এই ছবিটি কিসের ছবি দেখলাম? বন্যার ছবি, তাই না? এখন চলো তাহলে আমরা আমাদের পাঠ্য বইয়ে চলে যাই। তোমরা তোমাদের পাঠ্য বইয়ের পৃষ্ঠা 2 বের করবে। সবাই আমরা পাঠ্য বইয়ের পৃষ্ঠা 2 বের করব। আচ্ছা, আমি পড়ছি, তোমরা মনোযোগ দিয়ে শুনবে। আমাদের পরিবেশ ও সমাজ। প্রকৃতির বিভিন্ন উপাদান নিয়ে প্রাকৃতিক পরিবেশ গঠিত। প্রকৃতির উপাদানগুলো হলো মাটি, পানি, বাতাস, তাপ, আলো, গাছপালা, সাগর মহাসাগর, নদী, পশু পাখি ইত্যাদি। এগুলো হচ্ছে কি? প্রকৃতির উপাদান, যে উপাদানগুলো আমরা তৈরি করতে পারি না, তাই না? আমরা নিজে যে উপাদানগুলো তৈরি করতে পারি সেগুলো হচ্ছে মানুষের তৈরি, আর এগুলো হচ্ছে প্রকৃতির, যেগুলো আমাদের সৃষ্টিকর্তা দিয়েছেন, তাই না? হ্যাঁ, এই উপাদানগুলো কিন্তু আমরা কেউ তৈরি করতে পারবো না, তাই না? পৃথিবীর বিভিন্ন অঞ্চলে প্রাকৃতিক পরিবেশের মধ্যে বৈচিত্র্য রয়েছে। কোন অঞ্চল তুষারে ঢাকা, দেখবে অনেক জায়গায় অনেক বরফ পড়ে। হ্যাঁ, তাই না? আমরা জানি না, আমরা দেখেছি, ছবি দেখেছি। সেই জায়গাতে কি করে? সব সময় তুষারপাত পড়ে, তুষারপাতে ঢাকা থাকে। আবার কোন কোন অঞ্চল শুষ্ক মরুভূমি, আমরা ছবি দেখলাম মরুভূমির ছবি, সেখানে কি অনেক গরম, শুষ্ক, তাই না? বিভিন্ন স্থানে জলবায়ুর মধ্যেও রয়েছে ভিন্নতা। এই যে যেমন তুষারে ঢাকা কোন অঞ্চল মরুভূমি, সেই রকম জলবায়ুর মধ্যেও কিন্তু ভিন্নতা রয়েছে, বৈচিত্র্য রয়েছে। কোথাও জলবায়ু শীতল, আবার কোথাও উষ্ণ। শীতল মানে ঠান্ডা, আর উষ্ণ গরম। কোন স্থান শুষ্ক, কোথাও বৃষ্টির পরিমাণটা বেশি। আমাদের উত্তরাঞ্চলে বৃষ্টি কম হয়, তাই না? হ্যাঁ, আবার দক্ষিণাঞ্চলে সেখানে কি? সেখানে কিন্তু বৃষ্টি অনেক বেশি হয়। বাংলাদেশের উত্তর ও দক্ষিণ অঞ্চলে প্রাকৃতিক পরিবেশেও ভিন্নতা রয়েছে। উত্তর অঞ্চলের ভূমি উঁচু, যে জায়গাটা উঁচু হবে সেই জায়গায় কি বৃষ্টির পানি থাকবে? থাকবে না। সে জায়গায় কি বন্যাও হবে না, খুব কম, তাই না? আর দক্ষিণাঞ্চল, সে জায়গায় বৃষ্টি বেশি হবে। আবার ওই জায়গাটি কেমন বলতো? নিচু, তাহলে কি
সেই নিচু জায়গায় বন্যার পানিটা জমবে বেশি, বন্যার প্রবণতা সেখানে বেশি হবে। গ্রীষ্মকালে অনেক গরম পড়ে। হ্যাঁ, গ্রীষ্মকালে কেমন বলতো? অনেক গরম, প্রচন্ড গরম। আমরা দেখেছি মাঠ ঘাট ফেটে চৌচির হয়ে যায়। আর একটা কি হয় বলতো? এ সময় অনেক ফল পাই আমরা, তাই না? শীতকালে বেশ ঠান্ডা পড়ে। কোথায় ঠান্ডা পড়ে বলতো? উত্তরাঞ্চলে। সেখানে গরমের সময় অনেক গরম, আবার শীতের সময় অনেক ঠান্ডা। আবার দেশের দক্ষিণ অঞ্চলের ভূমি নিচু, সেখানে অনেক নদী মিলিত হয়েছে। নদীর কারণে এই অঞ্চলে বন্যার প্রবণতা বেশি। যে জায়গাতে বেশি বৃষ্টি হবে সেই জায়গাটা আবার নিচু, তাহলে কি হবে? বন্যার প্রবণতা সেখানে বেশি হবে। আচ্ছা, তাহলে আমরা এই পড়াটি পড়লাম, তাই না? এখন তোমরা বলো তো, আমরা এই যে পড়াটা পড়লাম, এখানে প্রকৃতির উপাদানগুলো কি কি ছিল? একটু মনে করার চেষ্টা করি তো। প্রকৃতির উপাদানগুলো আমরা কি কি পড়লাম? হ্যাঁ, প্রকৃতির উপাদান কোনগুলো বলো তো? যে উপাদানগুলো আমরা নিজেরা তৈরি করতে পারি না। মাটি, পানি, আকাশ, আর কি? আলো, তাপ, সাগর মহাসাগর, পশু পাখি, নদ নদী, সবগুলো হচ্ছে কি? প্রাকৃতিক পরিবেশের উপাদান। আচ্ছা আচ্ছা, এবার বলো তো, উত্তরাঞ্চলের জমি উঁচু না নিচু? উঁচু। হ্যাঁ, ওই জায়গায় অনেক না। হ্যাঁ, ঠিক বলেছো, উঁচু জায়গায় বন্যা হবে না, সেখানে বৃষ্টির পানিটা থাকবে না, গড়িয়ে আসবে। কোথায় আসবে বলো তো? নিচু জায়গায়। নিচু জায়গা কোন অঞ্চল? দক্ষিণাঞ্চল। সেক্ষেত্রে বন্ধুরা চলো তাহলে আমরা এখন আমাদের পাঠ্য বইয়ে চলে যাই। তোমরা পাঠ্য বইয়ের পৃষ্ঠা নাম্বার 3 বের করবে। পৃষ্ঠা 3 সবাই লক্ষ্য করো, দেখো তো, এসো বলি। হ্যাঁ, এখানে কি রয়েছে আমি বলছি, তোমরা মনোযোগ দিয়ে শুনবে। শিক্ষকের সহায়তায় শ্রেণীতে তোমার এলাকার প্রাকৃতিক পরিবেশ নিয়ে আলোচনা করো। অঞ্চলটির ভূমি কেমন, জলবায়ু কেমন। তাহলে এখন তোমরা কি করবে বলো তো? তোমরা যে যে এলাকার, সেই এলাকার ভূমি এবং জলবায়ু নিয়ে আমরা আলোচনা করব। তোমরা কেউ কেউ উত্তরাঞ্চলের, আবার কেউ কেউ দক্ষিণাঞ্চলের, তাই না? তাহলে আমরা কি জানলাম? দক্ষিণাঞ্চলের ভূমি নিচু, উত্তরাঞ্চলের ভূমি উঁচু। দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাত বেশি হয়, উত্তরাঞ্চলে বৃষ্টিপাত কম হয়। হ্যাঁ, দক্ষিণাঞ্চলে ফসল ভালো হবে এবং সেখানে নদ নদীর পরিমাণটাও কিন্তু বেশি। আর যখন নদ নদী বেশি হবে তখন কি ওই জায়গায় মাছ চাষটাও বেশি হবে, তাই না? হ্যাঁ। আর উত্তরাঞ্চলে কি বলতো? উত্তরাঞ্চলে বৃষ্টিপাত কম হয়, গাছপালা শুষ্ক থাকে বেশি, খরা হয়। হ্যাঁ, তাহলে আমরা চলো এখন, তোমাদের অনেকের বাড়িতে উত্তরাঞ্চল, আবার অনেকের দক্ষিণাঞ্চল। এখন মনে করো তোমার বাড়ি দক্ষিণাঞ্চল, তাই না? হ্যাঁ, তাহলে চলো আমরা দক্ষিণাঞ্চলের ভূমি কেমন হবে এবং জলবায়ু কেমন হবে সেটি একটু বোর্ডে দেখি, কেমন? তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? দক্ষিণাঞ্চলের ভূমি কেমন আমরা সবাই জানি, তাই না? দক্ষিণাঞ্চলের ভূমি। হ্যাঁ, আমরা একটু সবাই মনোযোগ দিয়ে শুনি। আমরা দক্ষিণাঞ্চলের অধিবাসী, আমাদের অঞ্চলটি নিচু এবং অনেক নদ নদীর কারণে এখানে বন্যার প্রবণতা বেশি। অধিকাংশ এলাকা সমতল, কিছু অঞ্চলে সামান্য পাহাড় ও টিলা আছে। তাহলে আমরা দক্ষিণাঞ্চলের কি ভূমি সম্পর্কে জানলাম। এবার কি জানবো? হ্যাঁ, পৃষ্ঠা 3 কি রয়েছে দেখো, জলবায়ু কেমন। আমরা তাহলে এখন জলবায়ু সম্পর্কে জানবো। আমরা দক্ষিণাঞ্চলের জলবায়ু সম্পর্কে এখন জানি। আমরা সবাই মনোযোগ দিয়ে শুনবো, আমি পড়ছি, তোমরা মনোযোগ দিয়ে শুনবে। আগে এই এলাকায় জলবায়ু ছিল নাতিশীতোষ্ণ। বর্তমানে প্রাকৃতিক পরিবেশের পরিবর্তন ঘটায় শীতকালে শীত, গরমকালে গরম বেশি হয়। অঞ্চলের পার্থক্য, তাহলে চলো আমরা সেটি দেখি। বাংলাদেশের উত্তরাঞ্চল, বাংলাদেশের দক্ষিণাঞ্চল। দেখো কি দিয়েছি, ভূমি কিছুটা উঁচু। উত্তরাঞ্চলের ভূমি উঁচু, দক্ষিণাঞ্চলের ভূমি নিচু। নদ নদী কম, দক্ষিণাঞ্চলে নদ নদী বেশি। উত্তরাঞ্চলে শীতকালে বেশ ঠান্ডা পড়ে, দক্ষিণাঞ্চলে শীতকালে প্রচুর ঠান্ডা পড়ে। এখানেও ঠান্ডা পড়ে, তাই না? উত্তরাঞ্চলের বৃষ্টিপাত কম হয়, বৃষ্টিপাত বেশি হয়। উত্তরাঞ্চলে বাতাসের আর্দ্রতা কম, দক্ষিণাঞ্চলে বাতাসের আর্দ্রতা বেশি। তাহলে আমরা এই পার্থক্যটি, এটিও আমরা কি করব, খাতায় তুলে নেব ঝটপট।
কেমন? তাহলে আমরা কি করব, আমাদের বই থেকে দেখো পৃষ্ঠা 3-এ আমরা তাহলে এখন কি করব, বৈশিষ্ট্যগুলি আমরা এখন একটু বোর্ডে দেখি। আমরা বৈশিষ্ট্যগুলো কিন্তু জেনেছি। প্রাকৃতিক পরিবেশের কারণে অঞ্চল ভেদে যে পার্থক্যগুলো দেখা যায় তা দুটি বৈশিষ্ট্য হচ্ছে, কোনো অঞ্চল তুষারে ঢাকা থাকে, আবার অন্য অঞ্চলে শুষ্ক মরুভূমি বিরাজ করে। কোনো অঞ্চল প্রচুর গরম ও খরা হয়, অন্য অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত ও বন্যা হয়। তাহলে এই যে বৈশিষ্ট্যগুলো, এগুলো কিসের? প্রাকৃতিক পরিবেশের কারণে অঞ্চল ভেদে যে বৈশিষ্ট্য, এক এক অঞ্চলে এক এক রকম। কিসের জন্য? প্রাকৃতিক পরিবেশের কারণে। কেমন? তাহলে আমরা আজকের পাঠে কি কি শিখলাম বলো তো? আমাদের আজকের পাঠে আমরা প্রকৃতির উপাদানগুলো সম্পর্কে জানলাম। হ্যাঁ, প্রকৃতির উপাদানগুলো কি কি? আলো, বাতাস, মাটি, পানি, সাগর, মহাসাগর, নদ নদী, পশু পাখি, এই সবগুলো হচ্ছে কি প্রকৃতির উপাদান। এগুলো নিয়ে প্রাকৃতিক পরিবেশ গঠিত। হ্যাঁ, আমরা আর কি জানলাম বলো তো? আমাদের অঞ্চলগুলো সম্পর্কে জানলাম। উত্তরাঞ্চল একরকম, আবার দক্ষিণাঞ্চলে আরেক রকম। হ্যাঁ, কোন এলাকার ভূমি কেমন, জলবায়ু কেমন, আমরা সেই সম্পর্কেও জানলাম। এবার চলো তাহলে আমরা আমাদের বাড়ির কাজটি নিয়ে নিই। কেমন? তাহলে আমরা সবাই বোর্ডে লক্ষ্য করি। বাড়ির কাজটি কি দিয়েছে দেখো তো। তোমার এলাকার প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে 5টি বাক্য লিখবে। তুমি যে এলাকায় বাস করো সেটি উত্তরাঞ্চলও হতে পারে, দক্ষিণাঞ্চলও হতে পারে। সেই এলাকার 5টি প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে 5টি বাক্য লিখবে। কেমন? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা মন দিয়ে পড়াশোনা করবে এবং বাড়ির কাজগুলো যত্ন সহকারে করবে। বাবা মায়ের কথা শুনবে এবং স্বাস্থ্য সম্পর্কে সচেতন হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।